হ্যালো এভরিওয়ান, আজ আমরা আলোচনা করব উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটা বিখ্যাত সোনেট সোনেট 73 নিয়ে। এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অন্তর্ভুক্ত একটা বিখ্যাত সোনেট। তো এইটা তোমাদের ক্লাস 12-এর সেমিস্টার 4-এর মধ্যে আছে। তো আমরা আজকে কবিতাটাকে লাইন বাই লাইন অ্যানালিসিস করব, এর পাশাপাশি কবি পরিচিতি সম্পর্কে অল্প বিস্তর জানবো। আমরা বেশি অতিরঞ্জিত কিছু জানবো না, যতটুকু জানলে আমাদের মিটে যাবে ততটুকুই আমরা জানবো। তো উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে তোমরা কম বেশি প্রত্যেকেই জানো। তিনি একজন অ্যাক্টর ছিলেন, একজন প্লে রাইট ছিলেন, একজন বিখ্যাত কবি ছিলেন। তো তিনি তার জীবদ্দশায় টোটাল 154টা সোনেট লিখেছিলেন। তার মধ্যে প্রথম 1 থেকে 126টা সোনেট তিনি ডেডিকেশন করেছিলেন তার প্রিয় বন্ধু উইলিয়াম হার্বার্টের উদ্দেশ্যে, আর বাকি যে সোনেটগুলো ছিল সেগুলো তিনি একটা ডার্ক লেডিকে উদ্দেশ্য করে লিখেছিলেন। তো এইখানে যে ফ্রেন্ডস ফল গ্রুপ বলে একটা গ্রুপ ছিল, তার মধ্যে তার 4টে সোনেট ছিল, সোনেট 71, 72, 73, 74। তো সোনেট 73 এখন আমাদের পাঠ্য বিষয়। দেখো এর রাইম স্কিমটা কি, এবি এবি সিডি সিডি ইএফ ইএফ জিজি, অর্থাৎ এখানে 3টে কোয়াট্রেন রয়েছে আর একটা কাপলেট রয়েছে। তো রাইম স্কিমটা এমন কেন, এ বি কেন, অর্থাৎ প্রথম লাইনের সঙ্গে 3 নম্বর লাইনের মিল, দ্বিতীয় লাইনের সঙ্গে 4 নম্বর লাইনের মিল, সেই কারণে এবি এবি। সিমিলারলি সেকেন্ড কোয়াট্রেনেও একই আছে, সিডি সিডি, থার্ড কোয়াট্রেনে এক, ইএফ ইএফ, আর লাস্টে কাপলেট জিজি। তো এখানে আমরা যে টোটাল সোনেটটা রয়েছে এটা হচ্ছে 14 লাইনের সোনেট, আর এই সোনেটটা পাবলিশড হয় 1609 সালে। তো এইটুকু আমাদের বেসিক মানে ইন্ট্রোডাকশন ছিল কবি সম্পর্কে এবং কবিতার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। এরপর আমরা ডিরেক্ট চলে যাব একদম টেক্সটে। তো চলো আমরা টেক্সটটাকে লাইন বাই লাইন অ্যানালিসিস করি। তো এই পোয়েমটা শুরু করার আগে বলে রাখি যে এই পোয়েমটা 3টে কোয়াট্রেন রয়েছে এবং একটা কাপলেট রয়েছে। 3টে কোয়াট্রেনের মধ্যে প্রথম কোয়াট্রেনে কবি সিজন নিয়ে ডেসক্রাইব করেছি, দ্বিতীয় কোয়াট্রেনে টুইলাইট নিয়ে, আর তৃতীয় কোয়াট্রেনে ফায়ার নিয়ে, এবং শেষের যে দুটো কাপলেট রয়েছে, 2 লাইন রয়েছে, একটা কাপলেট রয়েছে, তো সেখানে তিনি সমস্ত ডাউটগুলোকে ক্লিয়ার করেছে। তো চলো আমরা লাইন বাই লাইন কবিতাটাকে পড়ি। দ্যাট টাইম অফ ইয়ার দাও মেস্ট ইন বি বিহোল্ড, বছরের সেই সময়টা যেখানে আমি তোমাকে দেখতে পাই। অর্থাৎ কবি এখানে তার প্রিয় বন্ধুকে উদ্দেশ্য করে বলছে বছরের ঠিক সেই সময়টা, যেই সময়টা আমি তোমাকে দেখতে পাই। হোয়েন ইয়েলো লিভস, যখন গাছের পাতাগুলো সবুজ হয়ে যায়, অর নান, অথবা গাছে একটাও পাতা থাকে না, অর ফিউ ডু হ্যাং, অথবা অল্প কিছু সংখ্যক পাতা গাছে ঝোলে। তো ঠিক সেই সময় কবি বলছে আমি তোমাকে দেখতে পাই। আচ্ছা, গাছের পাতা কখন হলুদ হয়? যখন শরৎকাল আসে তখন আমরা জানি গাছের পাতা হলুদ হয়ে যায়। তো কবি এখানে শরৎকালের কথা বলছে, অর্থাৎ বছরের ঠিক শেষ দিক করে, তখন কবি বলছে আমি তোমাকে দেখতে পাই। আপন দোজ বাউস হুইচ সেক এগেনস্ট দ্য কোল্ড, অর্থাৎ সেই সময় গাছের পাতাগুলো ঠিক ঠান্ডা ঠান্ডা সময় চলে আসে না, তো গাছের পাতাগুলো ঠিক ঠান্ডায় যেমন কাঁপে, অর্থাৎ গাছের পাতাগুলো যে দুলছে সেটাকে কাঁপার সঙ্গে তুলনা করছি, যে কাঁপে, ঠিক তেমনই অবস্থা আমার হয়। অর্থাৎ কবিও এখানে তারও যেন, যেমন গাছের পাতা হলুদ হয়ে যাওয়া মানে কি, যে পাতাগুলোর এবার শেষ সময় চলে এসছে, অর্থাৎ তারা মারা যাচ্ছে। তো কবিরও এখানে তার জীবনদশার একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি এবং তাই বলছি আমিও বৃদ্ধ হয়ে গেছি, তাই আমারও কি শরীরটা কাঁপছে ঠান্ডায়, যেমনভাবে গাছের পাতাগুলো হলুদ হয়ে গিয়ে ফ্যাকাশে হয়ে গিয়ে তারাও ঠান্ডায় কাঁপছে, সেরকম আমিও কাঁপছি। তারপর কি বলছে দেখো, বেয়ার রুইন কোয়ার্স হোয়ার লেট দ্য সুইট বার্ড স্যাং, অর্থাৎ কোয়ার্স মানে গায়ক দল, কোথাকার চার্চের যে গায়ক দল তাদেরকে কোয়ার্স বলা হয়। তো বলছে সেই চার্চটা যেন ফাঁকা ধ্বংস হয়ে পড়ে রয়েছে, রুইন্স মানে কি ধ্বংস, যেন ধ্বংসপ্রাপ্ত অবস্থায় সেই চার্চগুলো পড়ে রয়েছে, যেখানে একটা সময় কি হতো গায়ক দলরা তাদের যে মানে ধর্মীয় যে সঙ্গীত, সেই সঙ্গীত পরিবেশন করতো, গাইতো, যে মিষ্টি শব্দ শোনা যেত, সেটা এখন আর নেই। অর্থাৎ কবিও বলছে তার যে যৌবনকালের যে আনন্দ, তার মনের যে একটা ফুর্তি, সেই জিনিসটা যত বয়স হয়েছে তত কি
একদম কমে গেছে, আর নেই বললেই চলে। তো বলছে যেমনভাবে ওই চার্চ ভাঙা অবস্থায় পড়ে রয়েছে, যেখানে আর কিন্তু গায়ক দলের গানের শব্দ শোনা যায় না, ঠিক তেমনি কবিরও বয়সের সঙ্গে সঙ্গে, তার বার্ধক্য আসার সঙ্গে সঙ্গে তারও যে যৌবনের যে আনন্দ, যে উদ্বেগ, সেইগুলো অনেকটা কমে গেছে। Where late the sweet bird songs, যেখানে যেখানে আগে পাখিদের সুন্দর গান শোনা যেত, ভেসে আসতো, সেখানে কিন্তু আর পাখিদের গান শোনা যাচ্ছে না। অর্থাৎ ঋতুর শেষে, বছরের শেষে যে পাখিদের গানগুলোকে কি আর কি বলছে, যে সেখানে আর শোনা যাচ্ছে না। অর্থাৎ কবিরও বয়স হয়ে গেছে, তাই কবির সেই যে মনের ফুর্তি, আনন্দ, সেই জিনিসগুলো আর কবির মধ্যে দেখা যাচ্ছে না। তো প্রথম 4টে স্ট্যান্জায় কবি তার বন্ধুকে একটা সিজনের সঙ্গে, নিজেকে সিজনের সঙ্গে একটা তুলনা করে তার বন্ধুকে বোঝাল। তারপরে কি বলছে দেখো, সেকেন্ড স্ট্যান্জা গোধূলি নিয়ে বলেছি, তো কি বলছে দেখো, ইন মি দাও সিস দ্য টুইলাইট অফ সাচ ডে, আমার মধ্যেও তুমি দেখতে পাবে সেই গোধূলি অবস্থা। আচ্ছা, গোধূলি কখন? যে সন্ধে আসার ঠিক আগে, বিকেল শেষ হচ্ছে আর সন্ধে আসছে, ঠিক মাঝখানটাকে আমরা গোধূলি বলি। তো এই টুইলাইট মানে কি, যে একটা যৌবন, দিনটাকে যদি যৌবন ধরি একটা, তাহলে আর রাতটাকে যদি বার্ধক্য ধরি, তাহলে যে মিডিল অবস্থা, যে যৌবন শেষ হয়ে যে বয়সে ঢুকছি, বয়সকালে ঢুকছি, তো সেই জায়গাটাকে আমরা টুইলাইটের সঙ্গে তুলনা করেছি এখানে। তো বলছে কি, যেমনভাবে আধার নেমে আসে টুইলাইট হওয়ার সঙ্গে সঙ্গে, সেরকম আমারও যে বয়স হচ্ছে, অর্থাৎ আমার জীবনেও কি হয়েছে, যে অন্ধকার নেমে আসছি। তারপরে কি বলছে, হুইচ বাই অ্যান্ড বাই মানে হচ্ছে খুব শীঘ্রই, ব্ল্যাক নাইট ডোথ টেক অ্যাওয়ে, কালো রাত্রি আমায় নিয়ে যাবে। অর্থাৎ কি, যে কিছুক্ষণের মধ্যেই কি আসতে চলেছে, অন্ধকার, রাত্রি আসতে চলেছে, এবং রাত্রি আসা মানেই কি, যে মৃত্যু সন্নিকটে চলে আসা। অর্থাৎ কবিও বলছে কি, আমিও আস্তে আস্তে মারা যাব, এবং মারা গেলে মৃত্যু আমাকে নিয়ে চলে যাবে। ব্ল্যাক নাইটকে এখানে ডেথের সঙ্গে তুলনা করেছে। তারপরে কি হচ্ছে, ডেথস সেকেন্ড সেলফ দ্যাট সিলস আপ অল ইন রেস্ট, এবং ডেথের যে সেকেন্ড সেলফ, সেটাকে ঘুমের সঙ্গে তুলনা করছে, স্লিপ, ঘুমের সঙ্গে তুলনা করছি। আমরা ঘুমোলে এক প্রকার মৃত্যুর সঙ্গে আমরা কম্পেয়ার করতে পারি, মানে ঘুম থেকে আমরা উঠবো কি উঠবো না, বা ঘুমিয়ে গেলে যেমন আমাদের কোনো হোশ থাকে না, কিছু জ্ঞান থাকে না, কি হচ্ছে না হচ্ছে, মৃত্যু হলেও আমাদের ঠিক একই জিনিস হয়। তো এখানে ঘুমটাকে মৃত্যুর সঙ্গে তুলনা করেছি। তো বলছে যে মৃত্যু এলে কি হবে, আমার ঘুম এলে যেমন সমস্ত কিছু আমার বন্ধ করে দিই, এবং মৃত্যু এলে সমস্ত কিছু সিল করে দেবে, সব কিছু বন্ধ করে দেবে, এবং তার মানে জীবনের যে আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, সমস্ত কিছু, যা কিছু এতদিন ছিল, সব কিছু, তার বন্ধুর প্রতি যে ভালোবাসা, সমস্ত কিছুই কি হবে, সব নিয়ে চলে যাবে, কিচ্ছু আর রাখবে না, সব কিছুকে সিল করে দেবে। তো এখানে কবি সেকেন্ড স্ট্যান্ডায় নিজেকে গোধূলির সঙ্গে তুলনা করল। আর 3 নম্বর স্ট্যান্ডায় বলেছি, এখানে লেখক, এই কবি, তাকে ফায়ারের সঙ্গে তুলনা করে। তো চলো দেখি, বলছি, ইন মি দাও সিস্ট দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার, তুমি আমার মধ্যেও সেই রকম আগুন দেখতে পাবে। কিরকম আগুন, যে আগুনটা বয়সকালে দাউ দাউ করে জ্বলতো। অর্থাৎ আমরা যদি কিছু কাঠফাট নিয়ে এসে একটা আগুন ধরাই, তাহলে প্রথম যে আগুনটা ধরে, সে আগুনটা অনেকটা, তার শিখাটা উপর দিকে ওঠে, তো ওই উপর দিকে যে অতটা পরিমাণ শিখাটা উঠছে, ওইটাকে যৌবনের সঙ্গে তুলনা করছি। তার যৌবনকালেও তার যে দাম্পত্য, তার যে মানে শক্তি, ক্ষমতা, যাই বলো না কেন, সমস্ত কিছু কি আগুনের শিখার মতো একদম উচ্চমুখী ছিল, উপর দিকে, বুঝতে পারলে। আর কি বলছে, দ্যাট অন দ্য অ্যাসেস অফ হিজ ইউথ ডোথ লাই, অর্থাৎ তারপরে যে ছাইগুলো ধীরে ধীরে আগুন যখন নিভে আসে, তার উপরে যে ছাই পড়ে যায় এবং তলায় অল্প অল্প আগুন জ্বলে, সেইটাকে সে বৃদ্ধের সময়ের সঙ্গে তুলনা করছে। অর্থাৎ তারও জীবনে আগুনটা কি যেন ছায়া চাপা পড়ে গেছে, বয়সের যে ভারে সেই তার যৌবনকালটা চাপা পড়ে গেছে, এবং ধীমে ধীমে ভিতরে আগুনটা জ্বলছে। যে একটা সময় তার আগুনটা একদম উপর অব্দি উঠতো, তার যে শিখাটা আগুনের যৌবনকালে যে উপর অব্দি ছিল, সেইটা নেই, এখন ছায়ের চাপে কি হয়েছে, আগুনটা নিভে এসছে, একদম তলায় অল্প অল্প জ্বলছে। অ্যাজ দ্য ডেথ বেড ওয়্যার অন ইট মাস্ট এক্সপায়ার, এবং যে মৃত্যু শয্যা, যখন কোনো মানুষ মারা যায়, তখন কি হচ্ছে, ডেথ বেড যেখানে, সেখানে সে কি হয়, একদম মৃত্যুর সঙ্গে একদম মানে শেষ সময়, যে আর কিছুক্ষণের মধ্যেই মারা যাবে,
তো বলছে কি যে তারও অবস্থা কি ওই আগুনের মতো একদম নিভে এসছে, ছায় উপরে চাপা পড়ে গেছে, তার জীবন আর হয়তো কিছুদিন। তাই বলছে কি যে কবিও যেন এখানে কি হচ্ছে তার একদম ডেথ বেডে শুয়ে রয়েছে, তারও মৃত্যু খুব সন্নিকটে, আর কিছুক্ষণের মধ্যে কি হয়ে যাবে, সেও এক্সপায়ার হয়ে যাবে। যেমন আগুনটা একেবারে নিভে যাবে, ঠিক তেমনি তারও জীবন থেকে তার জীবনটা ঠিক সেইভাবেই চলে যাবে, অর্থাৎ সেও মারা যাবে। কনজিউমড উইথ দ্যাট হুইচ ইট ওয়াজ নারিশড বাই, এবং এটা যার দ্বারা লালিত পালিত হতো সেটার দ্বারা কনজিউমড হয়ে যাবে, অর্থাৎ সেটার দ্বারা সে তাকে গ্রাস করে নেওয়া হবে। অর্থাৎ ব্যাপারটা এমন হচ্ছে যে কাঠটা যে আগুনটার সাহায্য নিয়ে জ্বলতে চেয়েছিল, সেই আগুনটাই কি করবে, তাকে শেষে গ্রাস করে নেবে, একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে। আর লাস্টের দুটো লাইনে কি বলছে দেখো, কাপলেটে বলেছি সমস্ত ডাউটসগুলোকে ক্লিয়ার করবে। তো চলো কি বলছে দেখি। দিস দাও পারসিভড, এই পারসিভড মানে হচ্ছে মেক আউট, অর্থাৎ বুঝতে পারা। তো বলছি যখন তুমি বুঝতে পারবে আমার এই লেখা কবিতাটা পড়ে, যখন তুমি বুঝতে পারবে কবির সঙ্গে তার বন্ধুর মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিল, যার জন্য যে কবির সঙ্গে তার বন্ধুর যে কথাবার্তা নেই, সেটা নিয়ে যে কবি কবিতাটা লিখছে। তো লাস্টের লাইনে বলছে যে যখন তুমি কবিতাটা পড়বে, যখন বুঝতে পারবে যে আমি তোমাকে কতটা ভালোবাসতাম, হুইচ মেক্স তাই লাভ মোর স্ট্রং, তখন কি হয়ে যাবে, তখন আমার প্রতি তোমার ভালোবাসাটা বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। টু লাভ দ্যাট ওয়েল হুইচ দাও মাস্ট লিভ এ লং, যেমন তুমি ঠিক আমাকে আগে ভালোবাসতে, ঠিক তেমনি তুমি আমাকে এখন আরও ভালোবাসতে শুরু করে দেবে, ঠিক আগের মতো। অর্থাৎ বলছে যখন তুমি এই কবিতাটা আমার পড়ে বুঝবে যে আমি তোমাকে এখনও কতটা ভালোবাসি, এই মৃত্যু শয্যায় শুয়েও আমি তোমাকে কতটা ভালোবাসি, এই বৃদ্ধ অবস্থাতেও, সেই জিনিসটা, সেই মিসআন্ডারস্ট্যান্ডিংটা যখন তোমার মধ্যে থেকে যাবে, তখন তুমি আমাকে আগে যেমন ভালোবাসতে ঠিক তেমনই আবার ভালোবাসবে। তো এই ছিল তোমাদের আজকে সোনেট 73। তো সোনেটটা তোমাদের কেমন লাগলো এবং বুঝতে পেরেছো কিনা, বা কোনো জায়গায় যদি কোনো কনফিউশন থেকে থাকে তোমরা আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই চেষ্টা করব সেই ডাউটসটা ক্লিয়ার করে দেওয়ার। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো টাটা।